আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। বন্দুকযুদ্ধে দুই শিবির নেতাকে গুলি, ৮ আসামির বিচার শুরু আজ। ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলছে অফিস। লেবাননে উত্তেজনা বাড়তেই বিশ্ববাজারে তেলের দাম ২% বেশি বৃদ্ধি। আল আকসা মসজিদে ইসরায়েলিদের হামলা, আমিরাতের নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং একই গ্রামের কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদি হাসান। নিহত রাকিব হোসেনের মামা ফারুক হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় রাকিব নিজের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে উপজেলার রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান। রাতে সেখানে থেকে তারা মোটরসাইকেলে রাজগঞ্জ পুলেরহাট সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে খেদাপাড়া মানিকতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি আমড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রাকিব ও মেহেদিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ১০:৩০টার দিকে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক এএসআই শাহাবুর রহমান বলেন, দুজনের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্র শিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। সোমবার ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির সূচনা বক্তব্য তথা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ৩ আসামি। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহুরুল হক। পলাতক আসামিরা হলেন তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এএসআই মোখলেস, এএসআই জামাল ও এএসআই মাজিদুল। এর আগে ২০ এপ্রিল ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার আসামিরা। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ২০১৬ সালের ৩রা আগস্ট চৌগাছা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আদালতে হাজির না করে তাদের টানা ২ রাত নির্যাতন করা হয়। পরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে দুজনের পায়ে গুলি করানো হয়। অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর শিবিরের এই দুই নেতার ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়। পরবর্তীতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এছাড়া ভুক্তভোগীদের পায়ে বালু ঢুকানোর কারণে পচন ধরে, শেষ পর্যন্ত তাদের পা কেটে ফেলতে হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম। আজ সোমবার সকালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, মতিঝিল ব্যাংক পাড়াসহ বিভিন্ন অফিসগুলোতে চাকরিজীবীদের সকাল ৯টার আগেই প্রবেশ করতে দেখা গেছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে কর্মস্থলে ফিরছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসছে। তবে ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু ছিল। ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম
পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন। আজ থেকে ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। গ্রাহকরা সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস সময় থাকবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। একই সঙ্গে বীমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এদিকে ঈদের ছুটি শেষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই আজ থেকে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। শেয়ার বাজারে লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত, আর স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে জোরদার হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম 2% বেশি বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের 6 সপ্তাহের বেশি সময় পরও ইসরায়েল দক্ষিণ লেবাননে আরও গভীরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তথা WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 2.71% বেড়ে $89.73 পৌঁছায়। একই সঙ্গে ব্রেন্ট ক্রুডের দাম 2.37% বেড়ে দাঁড়ায় $93.28। বাজারে আরও উদ্বেগ বাড়িয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই নৌপথ দিয়ে যায়। ইরান সেখানে নতুন করে মাইন পেতে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দ্রুত স্বাভাবিক হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে হামলা চালিয়েছে। রোববার ইসরায়েলি পুলিশের সহায়তায় হামলা চালায় তারা। এদিকে আল আকসা মসজিদ চত্বরে ইহুদিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একে উস্কানিমূলক আচরণ বলে আখ্যা দিয়েছে দেশটি। জেরুজালেম গভর্নরেট মিডিয়া বিভাগের পরিচালক ওমর রাজুব বলেন, চরমপন্থী দখলদার সরকারের নেতৃত্বাধীন পরিকল্পনার অংশ হিসেবে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি পতাকা উত্তোলন এবং উস্কানিমূলক আচার অনুষ্ঠান পালন করে অবৈধ বসতি স্থাপনকারীরা। তিনি আরো বলেন, এই কর্মকাণ্ডগুলোর লক্ষ্য হলো অধিকৃত পূর্ব জেরুজালেমে বলপূর্বক নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থাকে দুর্বল করা। তিনি সতর্ক করে বলেন, আল আকসা মসজিদের ভেতরে বসতি স্থাপনকারীদের কার্যকলাপ একটি চলমান ঔপনিবেশিক পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো মসজিদটির স্থানিক ও কালিক বিভাজন, শহরটির ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয় মুছে ফেলে এর ইহুদিকরণ এবং এর আইনি, সাংস্কৃতিক ও জনতান্ত্রিক চরিত্র পরিবর্তন করা। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।